ওকে, আজকে আমাদের থাকবে কি মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল 2007, যা আমরা সবাই এখান থেকে চালু করতে পারি মাইক্রোসফট এক্সেলটি, অথবা আমরা এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা সবাই মাইক্রোসফট এক্সেলটিকে চালু করি। হয়েছে? ওকে, এখন সবাই একটু মনোযোগ সহকারে দেখো, যার যার স্ক্রিনে দেখতে পারো অথবা এই স্ক্রিনও দেখতে পারো। তো এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আসলে এখানে মূলত কি করা হয়, মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন গাণিতিক কাজগুলো করা হয়, মানে হিসাব নিকাশের কাজগুলো এখান থেকে করা হয়, তাও আবার কি খুব মানে নির্ভুলভাবে এবং কম সময়ে। কম সময় বলতে কি, যে একটা কাজ করতে যদি আমাদের 6 ঘন্টা লাগে, আমরা যদি এক্সেলে করি এই কাজটা করতে লাগবে আমাদের আধা ঘন্টা। যে কাজটা করতে লাগবে মনে করো 1 বছর, আমরা এক্সেলে কাজ করলে সেই কাজটা করতে লাগবে মনে করো 15 দিন। এবং তাও কি একেবারে নির্ভুলভাবে, মানে ভুল হবে না। আমরা যদি ঠিকমতো ফর্মুলাগুলো ইউজ করি, আমাদের যে সূত্রগুলো আছে সেগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে খুব সহজে আমরা একটা রেজাল্ট পেতে পারবো। এখান থেকে মূলত মার্কশিট, রেজাল্ট শিট, স্যালারি এবং বিভিন্ন গাণিতিক কাজকর্মগুলো এখান থেকে করা যায়। ইচ্ছা করলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবগুলো এখান থেকে আমরা করতে পারি। শুধু জাস্ট আমরা ফর্মুলা বসাই দিব, ডাটাগুলো এন্ট্রি করব, আমাদের রেজাল্টটা অটোমেটিকলি চলে আসবে, আমাকে নতুন করে কোনো কিছু আর ক্যালকুলেট করতে হবে না। এখন এক্সেল যখন একটা গাণিতিক বিষয়, এখন আচ্ছা ম্যাথ বা গাণিতিক যে বিষয়গুলো আছে সেটার পূর্ব শর্ত কি, মানে একটা অঙ্ক করতে হলে আমাদের কি কি জানতে হবে, মানে বেসিক্যালি মানে কি কি জানতে হয়, কি কি সেগুলো, মানে কি কি হতে পারে। মনে করো আমি একটা হিসাব করবো, মানে হিসাবটা করতে হলে আমাকে কি কি জানতে হবে, মানে জানা থাকতে হবে। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ, রাইট। দেখো এই যোগ বিয়োগ গুণ ভাগ যদি আমরা না জানি তাহলে কোনো ধরনের হিসাব করা যাবে। এখন তুমি যদি দেখো যে বাচ্চাদেরও কিন্তু সেই ছোটোকালে যে যোগ বিয়োগ আছে, একটা অনার্স মাস্টার যখন পড়তেছে সেইখানেও কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের বিষয়গুলো আছে, এবং আরও কি অন্যান্য ফাংশনগুলো কী হয়েছে বা বিভিন্ন সূত্রগুলো যোগ হয়েছে। ঠিক আছে, তো এখন যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগগুলো যদি ঠিকমতো না পারি বা না জানি, তাহলে আসলে আমাদের দ্বারা কোনো ম্যাথমেটিক্যাল কাজ করা সম্ভব না। ঠিক আছে, তো আজকে আমরা এখান থেকে শিখব যে কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগগুলো করা হয়। আপনি যখন বিভিন্ন জমা আপনি কি বলেন যে এটা ভুল আছে, এটা ঠিক করে দিন। তাহলে কি করতে হবে আমাদের মূলত, এখন আমরা যে লেভেলের হই না কেন, আমাদের যোগ বিয়োগ গুণ ভাগগুলো আগে শিখতে হবে, দেন আমরা কোনো একটা ক্যালকুলেশন করে একটা ফলাফল বের করতে পারবো। ক্লিয়ার? তো এই এক্সেল হচ্ছে এরকম একটা ব্যাপার যে আমাদের এখান থেকে কি করতে হবে, কিছু ফর্মুলা, কিছু সূত্র আমাদেরকে আগে শিখতে হবে। শেখার পরে আমরা এই এক্সেল থেকে কি করতে পারবো, বিভিন্ন হিসাব নিকাশগুলো খুব সহজে করতে পারবো। ঠিক আছে, মানে এতদিনে আমরা খাতা কলমে করছি, এখন আমরা কি, এটা একটা এটা হচ্ছে একটা ওয়ার্কশিট। এটা কি একটা ওয়ার্কশিট বলা হয়, এটা একটা ওয়ার্কশিট অথবা মানে স্প্রেডশিটও বলা হয়। হ্যাঁ, এটা তোমাদের বইতে হয়তো আইসিটিতে ছিল, ছিল না? ছিল। তো এটা একটা ওয়ার্কশিট অথবা স্প্রেডশিট। এখন এই ওয়ার্কশিটে 3টা শিট থাকে। যখনই আমরা এরকম একটা এক্সেল বুক বা ওয়ার্কশিট মানে ওপেন করব, তখনই শিট 1, শিট 2, শিট 3 এখানে এইগুলো কি 3টা শিট আমরা দেখতে পাবো। এখন একটা ব্যাপার হলো, দেখো এইখানে যে ওয়ার্কশিটটা করব, এখানে আমরা অনেকগুলো ঘর ঘর দেখতে পাচ্ছি। এগুলো কি এক একটা, মানে এই এক একটা ঘর এক একটা সেল, তবে এইখানে সেল এবং রো এর সমন্বয় একটা ওয়ার্কশিট। যেমন আমরা কি টেবিল নিয়ে কাজ করছি না, ওইখানে রো ছিল এবং কলাম ছিল,
ঠিক এখানেও কি আছে, রো আছে এবং কলাম আছে। তো একটা বিষয় এখানে আসলে বিশাল মানে কি একটা রো কলামের একটা ভান্ডার। কীরকম, এই রো আছে আমাদের প্রায় 10 লাখ, কত লাখ, 10 লক্ষ কি আছে আমাদের রো আছে। আর কলাম আছে 16,000-এরও বেশি। কত হাজার? এই যে এ বি সি ডি, এই এ বি সি ডি, এই যে এগুলো হচ্ছে এক একটা কলাম, আর এই 1 2 3 4 5 এগুলো হচ্ছে এক একটা রো। আমরা যদি একটু খেয়াল করি, যদি আমরা চাই যে একেবারে এই ওয়ার্কশিটের সবার নিচে যেতে চাই, কিন্তু এইভাবে যাওয়া যাবে, মাউস স্ক্রল করে করে আমরা যেতে পারবো। মানে কি যাওয়া যাচ্ছে না, নিচের দিকে যাচ্ছে, কিন্তু এইভাবে যেতে আমাদের সেই 10 লক্ষ রোতে যেতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। যদি আমরা কিবোর্ড থেকে শুধু জাস্ট কন্ট্রোল ধরে যদি এই নিচের অ্যারো চিহ্নটাকে চাপ দিই, দেখো মুহূর্তের মধ্যে আমার সেই 10,48,576টা যে রো ছিল, সেই সর্বনিম্ন রোটায় আমরা কি, তোমরা কি বুঝতে পারছো? দেখো আমরা কন্ট্রোল ধরে শুধু জাস্ট এই বাটনটা চাপার কারণে আমরা সর্বনিচে চলে আসছি। কিন্তু এটা যদি আমরা ম্যানুয়ালি যাইতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রায় ঘন্টাখানেক মতো সময় চলে যেত। তার মানে এক্সেলে আসলে অনেক কাজ দ্রুত করা যায়। আবার যদি আমি উপরে যেতে চাই, ঠিক কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যদি আমি এটাকে চাপ দেই, তাহলে একেবারে মুহূর্তের মধ্যে, মানে 1 সেকেন্ডও লাগে না, জাস্ট ক্লিক করতে যাওয়া যতটুকু সময় আমাদের, সেটা আবার কি একেবারে উপরে চলে আসলো। এখন ঠিক কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল ধরে যদি রাইট অ্যারোটা চাপি, তাহলে আমাদের এখানে FXD দেখাচ্ছে। আসলে এটা একটা রোমান সংখ্যা, কিন্তু এটা মূলত আসলে 16,000 কলাম আছে। কিভাবে বুঝবো আমরা? আমরা যদি এই ওয়ার্কশিটের একেবারে এই কর্নারে ক্লিক করি, দেখো এই যে এইখানে কি দেখাচ্ছে, 10,48,576 আর 16,384টা সি। তার মানে 16,384টা কি আছে, কলাম আছে। ক্লিয়ার? আমরা যদি আবার এখান থেকে যদি আবার এই বাটনটা চাপ দিই, তাহলে আবার প্রথমে চলে আসলাম। আমি কি এতটুকু বুঝতে পারছি? রো কলাম। এখন এইখানে দেখো জি এইচ এগুলো এক একটা কলাম, আর এই ছোট ছোট ঘর হয়েছে এক একটা সেল, রো না, রোল হয়েছে যে এই যে 1 2 3 4 রো, 1 2 3 4 রো, আর এই ছোট ছোট হয়েছে একটা সেল। আর এই যে মাউস পয়েন্টারটা যেখানে থাকবে সেটাকে বলা হয় সেল পয়েন্টার। আমার মাউস পয়েন্টারটা যেখানে থাকবে সেটা হচ্ছে সেল পয়েন্টার। ওই সেল পয়েন্টার যেখানে থাকবে সেখানে আমি কি করতে পারবো, লিখতে পারবো। আমরা যেমন মানে এমএস ওয়ার্ডে যেখানে কার্সর ছিল সেখানেই লেখাগুলো আসে, ঠিক এখানেও যেখানে সেল পয়েন্টার থাকবে, যেমন এই দেখো কালো, এই সেল পয়েন্টার যেখানে থাকবে সেইখানে কি করতে পারবো, আমরা এখানে বিভিন্ন ডাটা বা বিভিন্ন তথ্যগুলো আমরা এখানে লিখতে পারবো। আমি কি বুঝতে পারছি? তাহলে আমরা এই এবিসিডি হয়েছে কলাম, আর এই 1 2 3 4 হয়েছে একটা রো, আর এখানে 3টা শীট থাকে। এখন এখানে আমাদের কিছু বিষয় অন্যরকম, যেমন এই আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডে যে মেনুগুলো ছিল, আর এই মেনুগুলোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। যেমন এখানে ফর্মুলা, ডেটা, এই দুইটা মেনু কিন্তু আমাদের ওইখানে ছিল না, কিন্তু মাইক্রোসফট এক্সেলে আছে। এখন যদি ক্লিক করা হয়, যদি আমি এইখানে ক্লিক করি, এখন আমরা কত নম্বর রো কলামে আছি, মানে এই কিসের ফর্ম এটা? না এখন হবে না, পরে আসতে হবে। আচ্ছা, এখন একটু সবাই বলো তো যে এই মাউস পয়েন্টারটা কত নম্বর কলামে আছে, তাড়াতাড়ি বলো। কত নম্বর কলামে আছে? আরে কি কথা বলতে পারো তোমরা? কথা বলতে পারো? বলতেছি যে এটা কত নম্বর কলামে আছে। শব্দ নাই যে, আর কত নম্বর রোতে আছে? এটা কেন পারতেছি না বলতে, ভয় পাচ্ছি কেন? যেটা সত্য সেটা তো বলবো, হয়তো বা সত্য হবে নাহলে ভুল হবে। তা আমার এই পয়েন্টারটা আছে যে J12, কততে? J12। এই যে এখন কোথায় আছি? F7 বলতে হবে, 7F না, আগে কলামের নামটা বলতে হবে, দেন রোয়ের নাম বলতে হবে। কোথায় আছি আমরা? F7 এ আছি। এখন এইটা হয়েছে যে এক একটা অ্যাড্রেসের মতো। এখন যদি আমরা এটা না বুঝি, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করা অনেক কঠিন হয়ে যাবে। তো আমি আছি কোথায়?
এখন আছি কোথায় F5, এখন আছি কোথায় J3। এইটা হচ্ছে কি দেখো, এইটা হচ্ছে নেম বক্স। এই নেম বক্সে কি থাকবে, আমি যেখানে ক্লিক করবো, আমি যদি এইখানেও ক্লিক করি, শুধু নেম বক্সে ক্লিক করে দেখা যাবে যে আমি আছি AB24 এ আছি। কোথায় আছি? AB24। আমি যদি এখন এইখানে ক্লিক করি D19, আমি যদি এইখানে ক্লিক করি তাহলে আসছে যে কি R12, আমি যদি এইখানে ক্লিক করি আছে V9, যদি এই যে এইখানে ক্লিক করি আসি কত E12। তো এইটা হচ্ছে আমাদের এক একটা কি অ্যাড্রেসের মতো, ঠিক আছে। তো আমরা এখন এখানে কিছু ক্যালকুলেশন করব এবং কিছু সূত্র দেখব। সেটার জন্য আমাদের কি করতে হবে, কিছু ডাটা এন্ট্রি করতে হবে। আমরা যে অঙ্কের যে বেসগুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা আজকে আমরা এখান থেকে শিখে যাব যে এইখানে আসলে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগগুলো করা হয়। তো আমি স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় আমি দেখাবো। দেখি আমাদের এখানে কোনো বেসিক কিছু আছে কিনা। একটু খেয়াল করো, এইখানে কিন্তু অনেকগুলো ডাটা মানে বিভিন্ন তথ্য কি করা হয়েছে, এন্ট্রি করা হয়েছে, এটাকে ডাটা এন্ট্রি বলা হয়। আচ্ছা, আমরা এটা কালার করছি, আমরা কালার টালার সব বাদ দিয়ে দিব, আমরা নর্মালে চলে যাই একেবারে, যেমন একটা ফ্রেশ যেমন একটা ডকুমেন্ট থাকে ঠিক ওইভাবে একটা ডকুমেন্ট তৈরি করব। আচ্ছা, এখন দেখো এইগুলো মনে করো আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার আগের ছিল। তো আমি কি করছি, এখন এইখানে কিছু লিখছি, কি লিখছি, নাম্বার 1 2 3 সাম এভারেজ ম্যাক্স মিনিমাম মাল্টিপ্লাই ডিভাইডিং, এটা আমাদের লাগবে না। ওকে, তো আমরা কি করলাম, এখানে ডাটাগুলো এন্ট্রি করতে পারলাম। এগুলো কি এখন কিবোর্ড থেকে লিখলি কি ডাটাগুলো এখানে এন্ট্রি হবে। আমরা যদি এখান থেকে ট্যাব চাপি তাহলে একটা একটা কি সেলে চলে যাবে। যদি এই অ্যারো চিহ্ন ইউজ করি তো এইভাবে আমরা লেফট রাইট আপ ডাউনে সব জায়গায় আমরা এখান থেকে কি যেতে পারবো। আমরা কি বুঝতে পারতেছি? তা আমরা যদি কোনো ডাটা লিখতে চাই, যদি আমি নিচে আরও যদি ডাটা লিখতে চাই, সাপোজ এইখানে যদি লিখতে চাই, মনে করি আমি লিখে দিলাম 500, এখানে যদি লিখি এরকম 500 লিখলাম, এন্টার চাপলাম, 700, এখানে লিখবো আমি 200, 750, আমি উপরে যাব এইভাবে যেতে পারি, আমি এখানে লিখবো 240, এন্টার চাপলাম, লিখবো 550, বাস আমি আর লিখবো না। তার মানে আমরা চাইলে এইভাবে কি করতে পারি, ডাটাগুলো আমরা এখানে ইনপুট দিতে পারি। ওকে, এখন আজকে আমরা শিখবো সেটা হলো যে সাম অ্যাভারেজ ম্যাক্স মিনিমাম মাল্টিপ্লাই ডিভাইডিং। এর মানে হলো যে সাম মানে যোগ করা, যে কীভাবে এখানে যোগ করা হয়, অ্যাভারেজ মানে গড়, হ্যাঁ, ম্যাক্স মানে সবচেয়ে বড়, মিনিমাম মানে সবচেয়ে ছোট, আর ডিভাইডিং হচ্ছে যে তোমার ভাগ গুণ, মাল্টিপ্লাই গুণ। তো এই কয়টা জিনিস যদি আমরা শিখে যাই তাহলে কিন্তু আমরা একটা নর্মাল ছোটোখাটো হিসাব নিকাশগুলো এখান থেকে করতে পারবো। এখন যদি গড় কীভাবে বের করতে হয় বলো তো, মানে গড় বের করব, মানে গড় ফল যেটা আছে সেটা বের করবো, কীভাবে বের করতে হয়? হ্যাঁ, আউটে শব্দ করে বলো। ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ব্যাপারটা হলো এরকম, যদি এইখানে 5 জনের কাছে বা 5টা সংখ্যা 5 রকমের আছে, সেটা কি করতে হবে, সব যোগ করতে হবে। যদি 5টা সংখ্যা থাকে তো 5 দিয়ে ওইটাকে ভাগ করতে, যদি 10টা থাকে 10 দিয়ে ভাগ করলে কি হবে, গড়টা বের হয়ে যাবে। আমরা কি বুঝতে পারতেছি, যেটাকে অ্যাভারেজ বলে, তখন সব কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। ক্লিয়ার? তো এখান থেকে আমরা আরও খুব সহজ ওয়েতে শিখব। এখন দেখো, আমি সাম বলতে আমরা যোগ করা শিখব, যেমন এটাকে পাশাপাশি যোগ বলা হয়। এখন একটু খেয়াল করো যে এই 500 কোথায় আছে, কত নম্বর রো কলামে আছে, A2, কয় নম্বর, 2 নম্বর, 3 নম্বর নাই, এখানে আছে A2, এই যে A2 আছে, এগুলো তো আমি লিখছি, এগুলো তো আমি লেখা ছিল। এখন নাম্বার 1 কোথায় আছে, সেটা A1 এ আছে। ওকে, তো এখন যদি আমি এখানে যোগ করতে চাই, আমাকে এই বিষয়টা খুবই কি হলো, আমি এখানে চাচ্ছি যে যেমন ABC এই 3টা সংখ্যা এখানে যোগ করব। এই জন্য আমাদের কি করতে হবে, একটা সূত্র ইউজ করতে হবে, সেটা এরকম থাকবে, সবাই খেয়াল করো, সমান সমান SUM
সাম ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে শিফট চাপ দিয়ে। এখন এই 500 কোথায় আছে সেটা আমাকে ফলো করতে হবে। তো 500 আছে কোথায়, A2 তে। তো আমি ইচ্ছা করলে A2 যদি লিখে দিই তাহলে এই যে 500 সিলেক্ট হয়ে যাবে। এখন কন্টিনিউ বোঝানোর জন্য, যেমন যদি আমরা বলি A থেকে Z, তখন কি করি, A হাইফিন দিয়ে যেটা Z লিখে তখনই বোঝা যায় A টু Z, অথবা 1 থেকে 100 1-100 দিলে কি হবে 100 বোঝাবে। এখন যদি এইটা বুঝাতে যদি আমরা এইভাবে যাই 1 2 3 4 5, তাও কিন্তু বোঝানো সম্ভব যে 1 থেকে 100, অথবা যদি আমরা 1-100 দিই তাও কিন্তু বোঝানো যায়। এখন কোনটা সহজ, 1-100। ব্যাপারটা হলো এরকম, একটু খেয়াল করো। যদি আমরা এখান থেকে বুঝাইতে চাই, যেমন মনে করো 1 থেকে, এখন সরি কি বুঝলাম আমরা এখান থেকে, এখন অনেকে এটাও বলতে পারে যে 1-100, কিন্তু এটা আসলে কি মানে সচরাচর ইউজ হয়, কিন্তু এইটাই বোঝানো যাচ্ছে যে 1 থেকে 100, কারণ 1 থেকে 100 মাইনাস সচরাচর হয় না। আচ্ছা, যদি কখনো এরকমের হয়, যেমন আমরা কি বুঝতেছি A টু Z, এখন এটাও বুঝতে পারি A-Z, আসলে A- থেকে Z এর ফলাফল কি, কিন্তু A থেকে Z এটা বুঝতেছি। এখন যদি কেউ বলে যে না আমি এইভাবে বুঝাবো না, আমি এইভাবে বুঝাবো, তাও কিন্তু সে যদি Z পর্যন্ত যায় তাও বোঝানো যাবে A থেকে Z, কিন্তু আসলে এরকম হয় না, হয় অনেক সময়ের ব্যাপার। এই ব্যাপারটা হলো যে আমাদেরকে এইভাবে না, আমরা যেটা দেখছি যে A থেকে Z, এখন যদি কেউকে বলা হয় যে তুমি A থেকে Z পর্যন্ত লিখো, তো এইটা ছাড়া তো অন্যভাবে বোঝানোর কোনো সুযোগ নেই, তো সব লিখে দিতে হবে, তা লিখে দিলে তো হবে না। তো ঠিক এক্সেলে হচ্ছে এইরকম, দেখো আমাদের এখন সংখ্যা আছে কোথায় A B C, কিন্তু এই সংখ্যাগুলো তো আমাদের ইচ্ছা করলে এই P পর্যন্ত থাকতে পারে, পারে না? যে মনে করে এইখানে A B C থেকে একেবারে P পর্যন্ত যাবে, এই কিউতে যাইয়া কি হবে আমাদের টোটাল যোগফলটা নামবে। এখন যদি আমি লিখে দিই A B C D E F G এরকম লিখতে চাই, তাহলে কি অনেক সময়ের ব্যাপার। কিন্তু যদি আমরা এখানে একটা ওই হাইফেনের মতো এখানে একটা ক্লোন ইউজ করি, তাহলে এটা খুব ইজি হবে। আমি যদি শিফট ক্লোন চাপি, এখন সর্বশেষ সংখ্যা কোথায়, কোথায় আছে, C2 তে আছে। সর্বশেষ বলতে আমি এইটা বুঝাচ্ছি, কারণ আমাদের সংখ্যাই আছে এখানে 3টা। যদি এখানে সংখ্যা 30টা থাকতো তাহলে আমার সবার শেষেরটাই বুঝতাম যে 30 নাম্বারেরটা। এখন এখানে 3টা সংখ্যা আছে, সেক্ষেত্রে আমরা 3 নাম্বারটাই বুঝবো। এখন 3 নাম্বারের সংখ্যাটা কোথায় আছে সেটা আমাদেরকে বের করতে হবে। এটা আছে কোথায় আমাদের C2, তো আমাকে এইখান থেকে লিখতে হবে C2। দেখো সবগুলো কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। তা আমরা এখানে ইউজ করছি কি, কন্টিনিউ বোঝানোর জন্য ক্লোন ইউজ করা হয়েছে। কি ইউজ করা হয়েছে, ক্লোন ইউজ করছি। এখন আমরা কি, আমাদের সংখ্যা কি আছে আর নাই, আমাদের কি করতে হবে, ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে দিতে হবে। যখন ক্লোজ করে দিব, এরপরে শুধু জাস্ট এন্টার চাপো, দেখো এখান থেকে এই যোগফলটা চলে আসছে আমাদের। হ্যাঁ, যোগফলটা চলে আসছে। আর আমরা যা এই যে এতক্ষণ লিখছি, এটাকে বলা হয় ফর্মুলা। কি এটা, ফর্মুলা। এই ফর্মুলাটা আবার দেখো এই ফর্মুলা বারে চলে গেছে। যেমন দেখো এখানে লেখাই আছে কি ফর্মুলা বার, আমরা যে সূত্রটা বা যে ফর্মুলা লিখছি সেটা ফর্মুলা বারে কি করতেছে, শো করতেছে। আর এখানে আমাদের কি করতেছে, সামে আমাদের রেজাল্টটা দেখাচ্ছে। এখন মজার বিষয় হলো দেখো এক্সেলে এত সুবিধা যে আমি যদি চাই যে এইগুলোরও তো যোগফল লাগবে, এইগুলোরও যোগফল লাগবে, আমি এখন শুধু এখান থেকে যাইয়া জাস্ট একটা ক্লিক করব, এতে কি হবে আমার দেখো সব রেজাল্টগুলো কিন্তু চলে আসছে। এখন এই রকমের রো যদি আমার কি এইখানে কত 10 লাখ না, যদি 10 লক্ষ রোতে যদি এরকমের ফিগার দেওয়া থাকতো, আর এই 10 লক্ষ রোর রেজাল্ট আমার বের করা দরকার শুধু জাস্ট ওয়ান ক্লিক, মানে একটা ক্লিক করবা সেই 10 লক্ষ রেজাল্ট কি 1 সেকেন্ডে বের হয়ে যাচ্ছে, যেটা মানুষের পক্ষে করতে গেলে কয়েক মাস সময় লাগবে, তাও সম্ভব না। যদি তাকে একটা ক্যালকুলেটর মেশিনও দেওয়া হইতো তারপরে সে এই যোগফলগুলো সঠিকভাবে বের করতে পারতো না, তার মাথা নষ্ট হয়ে যেত। এবং তাকে যদি যোগফলগুলো বার করার পর যদি বলা হতো তুমি এগুলো চেক করে দাও ঠিক আছে কিনা, তখন সে চেক করতে যায়, যদি মনে করে একটা গরমিল হইতো, তখন যদি বলা হতো যে এটাকে তুমি সঠিক করে দাও, সে নির্ঘাত পাগল, মানে সোজা হিসাব তুমি পারবাই না। তুমি যদি এখন
1,00,000 রো, দেখো কম কথা। এইখান থেকে তুমি যদি 1,00,000 রো যদি এরকমের সংখ্যা লিখে যোগ করতে যাও, তুমি মিলাতে পারবে না, কোথাও না কোথাও ভুল হয়ে যাবে। কিন্তু এইখানে একটা ব্যাপার হলো এরকম, তুমি এইখান থেকে একটা ভুল মানে 1% ভুল হওয়ার সম্ভাবনা নাই। এই 1 কোটি এই কত 10 লাখ, তো 10 লক্ষ রেজাল্ট তোমার একটা ক্লিকে বের হয়ে গেছে। এখন এই যে সংখ্যাগুলো বের হয়েছে, এখন তুমি নিশ্চিত থাকো যে এই সংখ্যার ভিতরে কোনো ভুল নাই, একেবারে নির্ভুল। তুমি একটু যাচাই করো। যদি আমরা এইটা দেখি যে 950 কীভাবে হইলো, দেখো 250 আর 300 কত 550, 550 আর 400 কত 950, এই যে 950। আমরা কি বুঝতে পারছি? তাহলে এইভাবে আমাদের কি করা যায়, একটা যোগফল আমরা চাইলেই খুব ইজিভাবে বের করতে পারি। কি ফর্মুলা ইউজ করে? সাম। তো সূত্রটা হলো কি, সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট যেই কলামে থাকবে বা রোতে থাকবে সেটা অ্যাড্রেস দিয়ে লিখে দেবো, ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার চাপবো, আমাদের রেজাল্টটা চলে আসবে। এই কাজটা আবার আমরা এইভাবেও করতে পারি, যদি মাউস দিয়ে ড্র্যাগ করো, যখন এই দেখো মাউসের পয়েন্টারটা কিন্তু এখন প্লাস, তাও কিন্তু আবার হোয়াইট কালার। এখন আমরা যদি এটাকে এইখানে নিয়ে যাই, দেখো মাউস পয়েন্টারটা কি হয়ে গেল, কালো হয়ে গেল। হ্যাঁ, এখন যদি আমরা এখান থেকে এইভাবে প্রেস করি, মানে টান দেই, দেখো আমাদের রেজাল্টগুলো কিন্তু সব বের করে দিল, কিন্তু নিচেগুলো জিরো আসছে কেন? আমাদের এই পাশে কোনো সংখ্যা নেই। এখন যদি ইন ফিউচারে কোনো সংখ্যা এখানে আমরা বসাতে চাই, মনে করে এখান থেকে বসবে 120 টাকা, দেখো অটোমেটিকলি 120 চলে আসবে। এখন আমি চাচ্ছি আরও বসাতে, এখানে হবে 400 টাকা, 400 যোগ হয়ে যাবে, এখানে হবে 600 টাকা, 600 যোগ হয়ে যাবে, মানে অটোমেটিকলি সব কি হয়ে যাবে, অটো হয়ে যাবে সব। আমাকে নতুন করে আর কোনো ফর্মুলা ইউজ করতে হবে না। এই হলো এক্সেলের যোগের সুবিধা। ওকে, এরপরে দেখো কি আছে, অ্যাভারেজ। এখন এই তিনটা সংখ্যা যদি আমি অ্যাভারেজ বের করতে চাই, তাহলে তিনটা সংখ্যা কত আছে, 1000 ভাগ দিতে হবে কত, 3 দিয়া, তাহলে আমাদের কি হবে, এখান থেকে একটা অ্যাভারেজ সংখ্যা বের হবে। কিন্তু দেখো এটা খুব সহজে এখান থেকে বের করতে পারবো। আমাদের কি করতে হবে, অ্যাভারেজের যে ফর্মুলা সেটা লিখতে হবে, যেমন সমান সমান AVERAGE, ব্র্যাকেট ক্লোজ করে দাও, ব্র্যাকেট শুরু করো। এখন আমরা কোন সংখ্যাকে নিয়ে যে অ্যাভারেজ করবো সেই সংখ্যাগুলো এখানে উল্লেখ করতে হবে। যেমন এই 500, আমি এখন এই আচ্ছা আদান শেষ। কত? 250 টাকা। আচ্ছা দেখো, এখন যদি আমরা এটা অ্যাভারেজ বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এই যে 500 কি আছে, 500 আছে A2 তে, আমরা A2 লিখে দিতেও পারি অথবা এখানে ক্লিক করতেও পারি। যখন এখানে ক্লিক করব, এই A2টা এখানে চলে আসবে। আমাদের সেই কন্টিনিউ বোঝানোর জন্য কি করতে হবে, শিফট ক্লোন ইউজ করতে হবে। এরপরে আমরা কি করব, এখানে ক্লিক করব, তাহলে আমাদের কি হলো, এইখানে C2 চলে আসলো। আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, ক্লোজ করার পর যদি আমরা এখান থেকে এন্টার চাপি, আমাদের দেখো এই ভগ্নাংশটা আসলে 1000কে 3 দিয়ে কি সমান সমান ভাগ করা যায়, কিন্তু দশমিক চলে আসে। ঠিক এখানে কি হয়েছে, 33.0033 চলে আসছে। এখন দেখো আমাদের যদি এই সংখ্যাগুলোরও যদি আমাদের ভগ্ন মানে অ্যাভারেজ দরকার বা গড় দরকার, তখন শুধু জাস্ট আমরা এখান থেকে কি করব, একটা ক্লিক করে দাও। এটা কি হলো, যে যার যার যেভাবে গড় হয়েছে সেটা বের হয়ে গেছে। দেখো এই যে এখানে ছিল 1200, তো 1200কে 3 দিয়ে ভাগ করা যায়, এই জন্য এখানে কি হয়ে গেছে, 400 হয়ে গেছে। আর এইগুলোতে দেখো কোনো ফিগার নাই, যার কারণে এইগুলো এরকম দেখাচ্ছে। ক্লিয়ার? এগুলো আমরা মুছে ফেলে দিই। ওকে, এখন ম্যাক্স বলতে এটা বোঝায় যে সবচেয়ে বড় সংখ্যা। এখন তো আমার ওয়ার্কশিটটা এরকম মানে হতে পারে, মনে করো সাপোজ এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমি সংখ্যা লিখি, রে বাবা কত নিচে নেমে গেছে। হ্যাঁ, এই এতগুলোর ভিতরে এত বড় একটা ওয়ার্কশিটে যদি আমি সংখ্যা লিখি বা কোনো ফিগার থাকে, এখন যদি বলা হয় যে এর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, বের করে দাও,
আসলে কি অনেক কঠিন হয়ে যাওয়া যাবে না? মানে অনেক কঠিন হয়ে যাবে, হয়তো বা বের করতেও পারো, না করার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, কিন্তু যদি আমরা এখান থেকে একটা সূত্র ইউজ করি, তো এখানে শুধু এতটুকু না, সেই 10 লক্ষ রো এবং 16,000 কলামের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা সে একেবারে নির্ভুলভাবে এইখান থেকে বের করে দিবে। সেটা কিভাবে? সেটা হলে এইভাবে, আমাকে শুধু জাস্ট একটা সূত্র লিখতে হবে। সাপোজ মনে করো আমি চাচ্ছি যে এই সংখ্যাটুকুর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে সেটা আমরা এই ম্যাক্সের ঘরটা বের করব। খেয়াল করো এখান থেকে বড় সংখ্যা কয়টা হবে? একটা হবে, একটা হবে না? রাইট। তা আমাকে এখানে লিখতে হবে ম্যাক্স, দেখো সমান সমান এম এ এক্স ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট, কিবোর্ড নষ্ট, ম্যাক্স লেখার পরে কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ঠিক সেই আগের মতো আমি কতটুকুর মধ্যে বের করতে চাই, মানে কতগুলো রো কলামের ভিতর থেকে আমি সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে চাই, সেই অ্যাড্রেসটা লিখতে হবে। তো আমি এইখান থেকে শুরু করলাম আর এইখানে এসে শেষ করব, ঠিক আছে? তাই আমি এখানে শিফট ক্লোন ইউজ করব, আর সর্বশেষ আছে কোথায়? আমি এইখানে দিব। তো দেখো কি হলো, যে পুরো যতটুকু আমার সিলেকশন দরকার ছিল বা যতটুকুর মধ্যে আমি সবচেয়ে বড় সংখ্যাটা বের করব সেটা আমার কি হয়ে গেল? সিলেক্ট হয়ে গেল। এখন আমার ব্র্যাকেটটা কি করে দিব? জাস্ট ব্র্যাকেটটা এখান থেকে ক্লোজ করে দিব, দিলাম। এখন দেখো এন্টার চাপো। এখন এইখানে এই 2170 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। কি 21 কি হয়েছে? 2170 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, একেবারে 100% সঠিক। যোগফল, হ্যাঁ হ্যাঁ, সবগুলো আমরা তো যতটুকু যতটুকু সিলেক্ট করছি, আমরা এতটুকু সিলেক্ট করছি, এই মানে অ্যাভারেজটা নেই নেই। তো এই এতটুকু সিলেক্ট করার মধ্যে এখান থেকে সে বের করে দিচ্ছে যে 2170 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। ওকে, পারবো বের করতে? এরপর যদি এখন বলা হয় যে মিনিমাম সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, এখন দেখো পরবর্তী যদি আমাদের এখানে ফিগার চেঞ্জ হয়, হইতে পারে না? আমার মনে করো পরবর্তীতে এখান থেকে ফিগারগুলো চেঞ্জ হয়ে গেল, যেমন এখানে 7000 হয়ে গেল। দেখো কম্পিউটার ঠিকই আমাকে সেই 2100 জায়গায় আমাকে এখানে 7470 করে দিল, মানে অটোমেটিকলি এটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি চাই যে এখান থেকে আমরা মিনিমাম সংখ্যাটা বের করব, সেক্ষেত্রে আমাদের ঠিক আগের মতো একটা সূত্র, আর সূত্রগুলো কিন্তু কি মানে একটা সূত্রের সাথে একটা সূত্র রিলেটেড, একটা সূত্রের সাথে একটা সূত্র। যেমন সামের জায়গায় সাম লিখছি, গড়ের জায়গায় কি লিখছি? অ্যাভারেজ লিখছি, ম্যাক্সিমাম জায়গায় শুধু ম্যাক্স লিখছি, মিনের জায়গায় শুধু মিন লিখবো, এবং বাকি যা ছিল সবই ঠিক আগের মতোই। এখন যদি আমি এখান থেকে লিখি সমান সমান, তো অবশ্যই দিতে হবে MIN ব্র্যাকেট ক্লোজ, সেই সংখ্যাগুলো আমি আবার লিখে দিলাম। যে এখন কতটুকু লিখবো, আমি কি এই পর্যন্ত চাচ্ছি না কতটুকু চাচ্ছি? যদি এখানে ক্লিক করা হয় তাহলে এতটুকু কি হবে? সিলেক্ট হবে, ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার চাপবো। দেখো এখানে কি হয়েছে? এই 100 হয়েছে সবচেয়ে ছোট সংখ্যা। সবচেয়ে ছোট সংখ্যা কত? 100। এখন যদি আমি কখনো এখানে 1 লিখে দিই সাপোজ, দেখো সেই এটা 1 হয়ে যাবে, মানে মিনিমাম সংখ্যা কত আছে? 1 আছে। আমরা কি বুঝতে পারছি? তো এইভাবেই কিন্তু আমরা একটা ওয়ার্কশিট থেকে বা একটা স্প্রেডশিট থেকে আমরা এইভাবে আমাদের যে প্রয়োজনীয় কাজগুলো ফাইন্ড আউট করে করে আমরা করতে পারি। এরপরে হচ্ছে কি মাল্টিপ্লাই, গুণ। আসলে গুণ কি কখনো এরকমের হয় যে সবগুলো মিলে এইখানে গুণ? এখন হবে না। কখনো কি আমরা এখানে গুণ করছি যে এই সবগুলো মিলে এখানে গুণ করব, গুণফল হবে? কিসে করছি কখনো গুণ এরকম? হয়তো 2টা সংখ্যা থেকে আমরা গুণ করছি বা 3টা সংখ্যা থেকে গুণ করছি, এরকম হতে পারে। যেমন এরকম হতে পারে যদি 900 বা 900 গুণ মনে করো 600,
হবে না ফটোকপি। এইভাবে যদি আমরা গুণ করি সহজে গুণফলটা কিন্তু বের করতে পারবো। পারবো না, আমরা শিখছি না এগুলো। কিন্তু এখন যদি তোমাকে বলা হয় যে এই সবগুলো সংখ্যা এখানে গুণ করে দেখো, তখন কিন্তু এত বড় একটা ফিগার হয়ে যাবে। আসলে এরকমের কখনো ম্যাথমেটিক্যাল কাজগুলো আমাদের দরকার হয় না, হয় দরকার হয় না। এখন আমরা যেটা বলতে পারি, যেমন আমরা চাচ্ছি যে এই তিনটা সংখ্যা গুণফল এখানে বের করব, হতে পারে এরকম, অথবা 500-র সাথে 200 গুণ করলে কত হয় সেটা এখানে বের করব। তাই আমি যদি লিখি দিই এখান থেকে, দেখো শুধু জাস্ট এইটা ক্লিক করবা, এখান থেকে একটা গুণ চিহ্ন দিবা, আর এইটা ক্লিক করবা, বাস এন্টার চাপ দাও। আমাদের 5,500-র সাথে 200 গুণ করলে ওই যে 10,000 হয়ে 1 লাখ হয়ে গেল। না, লিখতে হবে না। তাহলে আমরা কি এটা লিখে দিলাম। এখন দেখো যদি নিচে নিচে গুণ হয়, সাপোজ আমি যদি এখন এইখান থেকেই দেখাই, যেমন এইটা আর এইটার সাথে কি গুণ করব, তো এখানে রাখার পর যদি আমি ইকুয়াল চাপি, ক্লিক করলেই হবে। আমাকে শুধু জাস্ট যে ওই অ্যাড্রেসটা কোথায় আছে সেটা লিখে দিতে হবে, অথবা ক্লিক করলেই হবে। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে গুণ চিহ্ন দিই, শিফট এটা দেই, স্টার, স্টার মানে গুণ, ঠিক আছে। এরপরে আমি 2-তে ক্লিক করি, 2 মানে কিন্তু দেখো E32। এখন যদি আমি এন্টার চাপি, হয়ে গেল। কিন্তু আমরা চাইলে এরকমের একাধিক সংখ্যা এখানে গুণ করতে পারি। হ্যাঁ, আমরা খাতা কলমে যদিও না পারি, কিন্তু এক্সেলে কি করতে পারি, পারি। কীরকমে দেখো, এইটা গুণ চিহ্ন, এইটা গুণ চিহ্ন, এইটা যদি আরও থাকতো, যদি আরও দিতাম, এই সবগুলো কি হবে একসাথে। প্রথমত আসলে কি একটা থেকে একটা যে গুণ ফল হয়েছে, ওই গুণ ফলটা কিন্তু আরেকটা সংখ্যা দিয়ে কি হয়েছে, আবার গুণ হয়েছে। ব্যাপারটা এরকমের না। দেখো এখন কি হয়ে গেল, আমাদের এখানে সব গুণ ফলগুলো চলে আসছে। যদি আমরা কখনো একটা ডিলিট করে দিই, এখন 0 হয়ে গেছে, কারণ আমাদের এইটা না থাকার কারণে আমরা গুণ করাতে, দেখো সূত্র কিন্তু কি ছিল, এখানে একটা ব্ল্যাঙ্ক, এগুলো দেখাবে না। আমি যদি এখন এটার সাথে গুণ করি, তাও আমার গুণফলটা দেখাবে। ঠিক ভাগগুলো হচ্ছে এই যে এরকমের। যদি আমি চাই যে 800-কে ভাগ করব, মনে করো কত, 5 দিয়া, এইখানে ভাগ চিহ্নটা আমাকে কি করতে হবে, শুধু জাস্ট এইটা আর আমাদের ভাগ চিহ্ন যেটা আছে সেটা দিতে হবে। তাহলে কি করলাম আমরা, 5 দিয়ে 800-কে ভাগ করলাম, তাহলে কি হইলো, আমাদের 160 ভাগফলটা চলে আসলো। এটা আমরা নিচে নিচে করছি, চাইলে আমরা পাশাপাশিও কি করতে পারি, ভাগগুলো করতে পারি। সেক্ষেত্রে কীরকম করতে হবে, যেমন মনে করো 800-কে ভাগ করতে হবে 8 দিয়া, তো এইখানে ভাগফল হবে সমান সমান এইটা ভাগ চিহ্ন। তোমাদের কিন্তু এই যে এই পাশে কিন্তু দেওয়া আছে, কি দেওয়া আছে, যোগ বিয়োগ গুণ ভাগ আছে কিবোর্ডে। হ্যাঁ, এই কিবোর্ডে কিন্তু এই যে এই পাশে গুণ ভাগ যোগ এগুলো চিহ্নগুলো দেওয়া আছে, তো তোমরা ওইটা ইউজ করবে। আমি তো এটা ক্লিক করি, এখন দেখো এন্টার চাপি, তা আমাদের 800-কে 8 দিয়ে ভাগ করলে কি হবে, 100 হবে। আমরা কি এগুলো বুঝতে পারছি, যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, এখন এই ফাইলটাকে যদি আমি চাই যে কম্পিউটারে এই ফাইলটাকে আমি কি করতে চাই, এই ফাইলটাকে কম্পিউটারে আমি সেভ করতে চাই, তো ঠিক আগের মতো এখানে যাবা, সেভে যাবা। কিন্তু এই ফাইলটা আমার আগের কি করা ছিল, সেভ করা ছিল। তো আমি সেভ অ্যাজে যাই, সেভ অ্যাজে গিয়ে আমি এখানে কি করতে পারি, একটা নাম দিয়ে, বা আমি যদি লোকেশন চেঞ্জ করতে চাই, চেঞ্জ করে নাম দিয়ে আমি এটাকে সেভ করতে পারি। তাহলে কি হয়ে যাবে, ফাইলটা আমাদের এইভাবে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের এক্সেলের বেসিক। আমরা এর পরবর্তীতে কি করব, আর অন্যান্য যে ক্যালকুলেশনগুলো আছে এটা আমরা করব। কিন্তু আমাদের কি করতে হবে, এই যতটুকু দেখানো হয়েছে এইটুকু আমাদের একেবারে নির্ভুলভাবে আমাদেরকে একেবারে মুখস্থ করে ফেলতে হবে। মানে আমরা যা কিছু দেখছি এটা কি করতে হবে, প্র্যাকটিস করে করে আমাদেরকে শিখে ফেলতে হবে। এখন সবাই যার যার কম্পিউটারে এরকম একটা ডাটা তৈরি করো,
ঠিক আছে? এরপরে এই সংখ্যাগুলো বের করবা, ফলাফলগুলো।